লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে মনে করছে বিএনপি। আসামির সংখ্যা বেশি হওয়ায় জুলাই গণহত্যায় মামলার তদন্তে বেশি সময় লাগছে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। এএফসি বাছাই ম্যাচে সন্ধ্যা 7টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। স্টেডিয়াম পাড়ায় দর্শকের ঢল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এর আগে সোমবার রাত 7:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইট যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। এছাড়া দুদেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে পারে টার্নিং পয়েন্ট। ওই বৈঠকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঈদ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি। বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই একমত হলেই জাতীয় সংসদ নির্বাচন হবে। যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি, এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একমাত্র জায়গা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে যে পুলিশ কর্মকর্তারা বরখাস্ত হয়েছিলেন তদন্ত করে বিষয়টি পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মামলা বাণিজ্য ঠেকাতে এরই মধ্যে অনলাইন মামলা পদ্ধতি চালু করা হয়েছে, যার কার্যক্রম শুরু হয়েছে সিলেটে। পাশাপাশি পুলিশের কার্যক্রম সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া জুলাই গণহত্যায় মামলার আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনার ওই যে আগে আপনার পরে যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে দিব, যেমন অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কিরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে কিনা। আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। আবারও মানুষকে উদ্বেগ আর শঙ্কায় ফেলছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1।
বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার এই নতুন ধরনটি অতীতের চেয়ে আরও ভয়ঙ্কর। করোনা প্রতিরোধে আগের নেওয়া টিকা JN1 প্রতিরোধে সক্ষম নয় বলেও জানান তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে না চললে এই নতুন ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে আরও ভয়াবহ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। Segundo o Ministério da Saúde, 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তবে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ এখন বেশি সচেতন। রাজধানী ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা নতুন করে বাড়ছে। নতুন করে আবার করোনা ভাইরাস নাকি আসতেছি শুনলাম, হয়তো এতটা হবে না, তারপর আমরা সচেতন হওয়ার জন্য পড়া শুরু করতেছি আর কি। আমরা সচেতন হওয়ার জন্য পড়তেছি মাস্ক, যাতে করে আমাদের ছড়াছড়ি না হয় জীবাণুটা। আমাদেরকে আগের মতো সচেতন হতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, আর সিমটমগুলো যখনই দেখা দেয় তখনই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা তো আতঙ্কেই আছি, তাই না? কারণ আমরা 19 সালে দেখছি যে কিভাবে আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম। আমরা যদি আবার আগের মতো সচেতন হই, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। করোনা সংক্রমণ না হলে সব জায়গায় আমাদের মাস্ক পরে থাকা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্ট মোকাবেলায় সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে কোভিড হাসপাতালগুলোকে প্রস্তুত করা। করোনার নতুন টিকা সংগ্রহের পাশাপাশি এই রোগ শনাক্তের কিটগুলো নতুন করে তৈরির পরামর্শ দেন তারা। দুটো জিনিস বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, একটা হলো যে ছড়াচ্ছে বেশি, আর 2 নম্বর হলো যে আগের যে টিকাগুলো আছে সেই প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটাতে পারে। তো এই 2টা বৈশিষ্ট্যের কারণে এইটা একটু বাড়তে পারে বলে আমাদের একটা আশঙ্কা হচ্ছে। যে ভ্যাকসিন দিয়ে এটা প্রতিরোধ করার জন্য আমরা শুধু না, আমাদের মতো অনেক দেশই পারবে না। সেক্ষেত্রে আমাদের নন ফার্মাসিউটিক্যাল যেগুলো প্রিভেনশন আছে এগুলোতে মনোযোগ দিতে হবে। এর মধ্যে একটা হলো সার্ভিলেন্স করতে হবে। সার্ভিলেন্স করে আমাদের বুঝতে হবে এটার পরিস্থিতিটা কী। মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, যারা ঝুঁকিপূর্ণ মানুষ তারা অধিক জনসমাগম হয় এরকম জায়গায় না যাওয়া। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ জানান, নতুন এই ধরনটি সংক্রামিত করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগের তীব্রতা কম। তবে অসাবধানতায় এটি যে কোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে। এই সরকারকে প্রস্তুতি নিতে হবে যে যেমন ধরনের জন্য রিএজেন্ট লাগবে, যদি রোগ শনাক্ত করতে চাই আমরা, PCR মেশিনগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। আমাদের এটা যদি জেনোম সিকোয়েন্সিং করতে হয় তার প্রস্তুতি লাগবে। আবার ধরেন যদি রুগীদের চিকিৎসা করতে হয় তার জন্য যে ভেন্টিলেটর বা অক্সিজেনের ব্যবস্থা, সেগুলো এর মধ্যে পরীক্ষা করে ফেলতে হবে যে ঠিক আছে কিনা, এবং প্রয়োজনে কোনোটা সার্ভিসিং করা, এগুলো করে ফেলতে হবে। তো এখন সরকারের অনেক উদ্যোগ দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর তারা উদ্যোগ নিয়ে এই প্রস্তুতিগুলো নিলে আমরা পরিস্থিতি যাই হোক আমরা সেটা মোকাবেলা করতে পারবো। আর যদি আমরা প্রস্তুতি না নেই তাহলে সামান্য পরিস্থিতিতেও আমরা খাবো। সম্প্রতি দেশে আবারও নতুন করে বাড়তে শুরু হয়েছে করোনার সংক্রমণ। ভাইরাসটির নতুন এই ধরন শনাক্ত হওয়ায় এবং আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবছরও কোরবানির পশুর চামড়ার দাম না পাওয়া নিয়ে হতাশার মধ্যে আগামী সপ্তাহ থেকে লবণযুক্ত কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। বিশ্লেষকরা বলছেন, কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় খুবই অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ায় দাম পাচ্ছেন না সাধারণ মানুষ। কে কার কাছ থেকে কত দামে চামড়া কিনছেন আর কতটা কিনছেন সুনির্দিষ্ট তথ্য নেই। তাই পুরো প্রক্রিয়া ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু ঈদুল আজহায় কাঁচা চামড়া বিক্রি হয়, সেখানে লবণযুক্ত চামড়ার বিক্রির দর বেঁধে দেওয়া যৌক্তিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এবার কোরবানির চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা, এতিমখানায় ও লিল্লাহ বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করেছে সরকার। তখনই মিটবে যখন চামড়া খাতের এই কাঁচা চামড়ার এই সাপ্লাই চেইনটি একটি অর্গানাইজড
সাপ্লাই চেনে রূপান্তরিত হবে এবং এই ধরনের ইনফর্মালি যে ধরনের এজেন্টরা বাজারে যুক্ত হন ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে, সেখান থেকে বেরিয়ে এসে একটি ফর্মাল সাপ্লাই চেনে উত্তরণটি চামড়া খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারটি খুবই ইনফর্মাল এবং এখানে অ্যাকাউন্টেবিলিটি নেই, ট্রেস করা যায় না কে নিচ্ছেন, কে কোন খাতে বিনিয়োগ করছেন, সেই জিনিসগুলো এটা নিশ্চিত করা যায় না। এই জন্য ব্যাংকগুলো এই খাতে বিনিয়োগ করতে চান না। সরকারিভাবে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 5 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হলেও চট্টগ্রামে সেই দাম পাচ্ছেন না বিক্রেতারা। কোরবানি দাতাদের কাছ থেকে চামড়া কিনে আড়তদারদের কাছে বিক্রি করতে গিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না বুঝে কিনছেন, তাদের পক্ষে অযৌক্তিক দামে চামড়া কেনা সম্ভব নয়। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। পশু কোরবানির পরপরই চট্টগ্রামে কাঁচা চামড়া সংগ্রহ করতে শুরু করেন মৌসুমি ব্যবসায়ীরা, কিন্তু মহানগরীর আতুরার ডিপো এলাকার চামড়ার আড়তে গিয়ে হতাশ তারা। এছাড়া আড়তদাররা ছাগলের চামড়া না কেনায় বিক্রি করতে না পেরে নষ্ট হয়ে গেছে অনেক চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন কোরবানি দাতাদের কাছ থেকে প্রতিটি চামড়া 500 থেকে 600 টাকা করে কিনলেও আড়তদাররা 300 থেকে 350 টাকার বেশি দামে কিনতে রাজি হচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। সিজনি ব্যবসায়ী যারা আছে ওরা গ্রাম থেকে 500, 600, 800 টাকা চামড়া কিনছে, কিন্তু এখানে বলেছে 100, 150 টাকা, 200 টাকা। আমি একুশে চামড়া কিনতে আমার প্রায় 30,000 টাকা লস হয়েছে। সরকার যে বলছিল 1150 টাকা যে একটা রেট দিছে, এই তুলনামূলক দেখে আমরা অনেকে কিন্তু আগ্রহ করে চামড়া নিছে। আমরা চামড়া নিয়ে আসছি, ওরা বলতেছে 200 আর 250 টাকা, 300 টাকা এর মধ্যে। আড়তদাররা বলছেন লবণযুক্ত চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করেছে সরকার। লবণ ছাড়া চামড়া বেশি দামে কেনার সুযোগ নেই। বাজার পরিস্থিতি না বুঝেই বেশি দামে চামড়া কিনে পরে বিক্রিতে লোকসানে পড়ে। মালের সাইজ হিসাবে, মালের কোয়ালিটি হিসাবে কতগুলো চামড়া আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ যাবে, আমি বিক্রি করতে পারবো। তারপরে আমরা সবাই মিলে অন্ততপক্ষে চামড়াটা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য, চামড়া যেন নষ্ট না হয়, সবাই আমরা লাভ হোক লোকসান হোক এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি। চট্টগ্রামে এবছর 4 লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন আড়তদাররা। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও লবণের দাম কম থাকায় এবার আড়তে ভালো দাম পাওয়ার আশা করলেও হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ঈদের পর চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়, তবে ঢাকা ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে দেখা যায় কর্মজীবী মানুষকে, তবে এই সংখ্যা বেশি নয়। লম্বা ছুটি থাকায় অনেকেই ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। আবার কেউ কেউ একটু স্বস্তিকর যাত্রার জন্য একটু আগেই ট্রেনে ফিরছেন। কমলাপুরে তাই 2 ধরনের যাত্রীদেরই ভিড় দেখা গেছে। আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনো এই বিষয়ে সচেতন নয়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী, মাস্ক পরেননি বেশিরভাগই। ঈদে এখানে কুরবানি দিছি, কারণ এখান থেকে তো মাংস আনা নেওয়া অনেক কষ্ট হয়, তার জন্য এখানে কুরবানি দিয়ে তারপরে বাড়িতে যাচ্ছি। আর নানু বাড়ির থেকে ঈদ করে আসছি। এখন কোথায় যাচ্ছি? নানু বাড়িতে। বৃহস্পতিবার থেকে তো জব খুলে ফেলবে, ওই সময় যাওয়া হবে না, এই সুযোগে মানে যাওয়া একদিনের জন্য। শ্বশুর বাড়ি থেকে সকালে আসলাম, এখন বাবার বাড়ি যাচ্ছি। দাদা দেশে যাব। করোনা বাড়ছে, এই জন্য মনে করছি যে আমাদের সবারই মাস্ক পরা উচিত। এই জন্য জার্নি টাইমেও চেষ্টা করতেছি মাস্কটা ইউজ করার জন্য। এশিয়ান কাপ বাছাই ফুটবলে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। হামজা শোবেদদের নিয়ে এই ম্যাচে জয়ে গ্রুপের লড়াইয়ে এগিয়ে যাবার প্রত্যাশা স্বাগতিক কোচ কাবরেরার। অন্যদিকে সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতম ওগুরা হামজা সমিত সহ বাংলাদেশ দলকে সমূহ করেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছেন। এদিকে ম্যাচ দেখতে এরই মধ্যে ঢাকা স্টেডিয়ামে নেমেছে দর্শকের ঢল। মানিক মাহমুদের রিপোর্ট। 2027 সালে সৌদি আরবে এশিয়ান কাপে খেলার লক্ষ্যে বাছাই পর্বে পরীক্ষা দিতে হচ্ছে 24টি দলকে। 6টি গ্রুপে লড়ছে দলগুলো। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট। গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে 1 পয়েন্ট পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ঘরে মাঠে তাদের সামনে এবার সিঙ্গাপুরের চ্যালেঞ্জ। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন কাবরেরা। জামাল তবুদের সতীর্থ ইংল্যান্ডের হামজা, কানাডার সমিত, ইতালির ফাহমুদুলদের নিয়ে শক্তিশালী দল কাবরেরার।
আমাদের প্রস্তুতি ভালো, দলের সাথে মানিয়ে নিচ্ছে সমিত। এই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে। সিঙ্গাপুরে এসেছে 3 পয়েন্ট জিতে নিতে। ভুটানের বিপক্ষে জয় দলকে আত্মবিশ্বাসী করেছে। আমার বিশ্বাস এই ম্যাচও আমরা জয় পাবো। 2015 সালে দুই দেশের সর্বশেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ পিছিয়ে স্বাগতিকরা। ঢাকায় আসার আগে প্রীতি ম্যাচে মালদ্বীপকে সহজেই হারিয়েছে সিঙ্গাপুর। দলটির শক্তি ও সামর্থ্য পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। সিঙ্গাপুর বল পজিশন very good, so we have to create some problems. Strong side হচ্ছে set piece আর build up, so আমরা কিভাবে chaos ক্রিয়েট করতে পারি এটা আজকে আলাপ করছি। সিঙ্গাপুর দলে বড় তারকা ফরওয়ার্ড ইকসান ফান্দি। দলটির অধিনায়ক ও কোচের আস্থাভাজন। গ্রুপ সিতে 4 দলেরই পয়েন্ট সমান। ম্যাচটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের জন্য। হোম গ্রাউন্ডে দর্শক উন্মাদনা সহ বাড়তি সুবিধা থাকবে বাংলাদেশের। সেসব মাথায় রেখেই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে মনে করছেন সিঙ্গাপুরের জাপানিজ কোচ। দেখুন, হামজা সমিতদের মতো ফুটবলাররা খেলছে বাংলাদেশ দলে। অবশ্যই তারা ভালো দল। আমাদের লক্ষ্য এশিয়ান কাপে খেলা। বাছাই পর্বের পথটা বেশ কঠিন। আমার মনে হয় এই ম্যাচটাও হবে চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত। হারিস হারুন, ইকসান ফান্দিদের নিয়ে আমি আশাবাদী। এই ম্যাচে টিকিটের জন্য দর্শকদের হাহাকার। বাফুফে জানিয়েছে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। গ্যালারিতে বসে খেলা দেখতে না পারলেও ঢাকার বেশ কয়েকটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। স্বাধীনতার পর সিঙ্গাপুর বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল বাংলাদেশ, তবে সেটি ফিফা স্বীকৃত নয়। ফিফা স্বীকৃত মারদায়া কাপে 1 গোলে ড্র করে এবং পরবর্তীতে 2015 সালে সিঙ্গাপুরের কাছে হেরে যায় বাংলাদেশ। 10 বছর পর আবারও তাদের সাথে দেখা বাংলাদেশের জামাল, শাহ কাজিম, তারিক কাজীদের পর আরও 3 প্রবাসী হামজা, ফাহমিদুল, সমিত সুন্দর নিয়ে শক্তিশালী দল কাবরেরার। এই দলটি বাংলাদেশকে জয় উপহার দিয়ে এশিয়ান কাপ বাছাই এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা দর্শকদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন্স ইভেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে মনে করছে বিএনপি। আসামির সংখ্যা বেশি হওয়ায় জুলাই গণহত্যায় মামলার তদন্তে বেশি সময় লাগছে, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। এএফসি বাছাই ম্যাচে সন্ধ্যা 7টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। স্টেডিয়াম পাড়ায় দর্শকের ঢল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।